ফ্রুটসটা হচ্ছে কি কি? ফ্রুটস হচ্ছে ব্যানানা, গ্রিন কোকোনাট ওয়াটার, ভেজিটেবল, কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস এটা আসলে একটা ভেগ টার্ম। কোল্ড ড্রিঙ্কস কেন হবে? এটা আসলে মেনলি হলো তোমাকে জানতে হবে ব্যানানা, গ্রিন কোকোনাট ওয়াটার, ভেজিটেবলস। নর্মাল লেভেল হচ্ছে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। আর রিকোয়ারমেন্ট হচ্ছে কি ডেইলি তোমার 2000 থেকে 4500 মিলিগ্রাম পার ডে। ফাংশন কি? Maintenance of ICF osmolarity and cell volume, concerned with maintenance of internal environment, concerned with resting membrane potential, action potential and tissue excitability. এটা হলো মেইনলি হলো পটাশিয়ামের ফাংশন। বডি পটাশিয়াম কন্টেন্ট কত? 3000 থেকে 3500 মিলিমোল পার লিটার। ডিস্ট্রিবিউশনটা কি? 75% থাকে কোথায়? স্কেলেটাল মাসেল, আর 25% হলো বডি ফ্লুইডে। বডি ফ্লুইডের মধ্যে 98% ইকুয়াল টু থাকে হলো আইসিএফ এ, আর 2% হলো ইসিএফ এ। এটা হলো টোটাল পটাশিয়ামের একটা ডিস্ট্রিবিউশন। পটাশিয়াম ইনটেক হলো 50 থেকে 100 মিলিমোল পার ডে, আর হলো আউটপুট হলো 80-20। আচ্ছা, রেনাল হ্যান্ডলিং অফ পটাশিয়াম। এখানে দেখো রেনাল হ্যান্ডলিংটাকে কিভাবে বলতেছে, প্লাজমা কনসেন্ট্রেশন আমাদের যত, তার সাথে জিএফএর টাকে গুণ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, রিঅ্যাবজর্পশন হচ্ছে মেইনলি হচ্ছে 98%, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 80%, বাই সিক্রেটারি এখানে তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর কি মেকানিজম। আর অ্যাসেন্ডিং লিপ অফ হেনলিতে কত? ওটা হলো 20%। এখানে সাধারণত আর কি কি ট্রান্সপোর্টে তোমরা জানো, সিমপোর্ট, এন্টিপোর্ট, এগুলো তোমরা পড়ছো প্রথম দিকেই, যে এটা হলো তোমার কি পদ্ধতিতে তারা ট্রান্সপোর্ট হয়। এক্সক্রিশন ইজ ইকুয়াল টু সিক্রেটেড পটাশিয়াম। আচ্ছা, obligatory potassium loss, it is the amount of potassium that must be excreted and it is not less than 5 to 10 millimol per day. মানে এর কমই যেন তোমার এক্সক্রিশন না হয়। আচ্ছা, পটাশিয়াম হোমোস্টেসিস কি? মেইনটেনেন্স অফ নরমাল সিরাম পটাশিয়াম লেভেল ইজ কল্ড পটাশিয়াম হোমোস্টেসিস। পটাশিয়াম হোমোস্টেসিস ইজ ডান বাই টু মেকানিজম, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম যেটা সেটা হচ্ছে ট্রান্সমেমব্রেন পটাশিয়াম প্লাস, আর লং টার্ম যেটা সেটা হলো কিডনি দিয়ে হচ্ছে রেনাল রেগুলেশন অফ পটাশিয়াম এক্সক্রিশন। তো যে কারণেই হোক, যখন আমার কোনো কারণে বডিতে পটাশিয়ামের লেভেল মেনটেন হবে না, তখন আমরা সেই পটাশিয়ামের লেভেলটাকে যে মেনটেন করবো এটাকে হোমোস্ট্যাসিস বলা হয়। পটাশিয়াম হোমোস্ট্যাসিস ইজ ডান বাই টু মেকানিজম, শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম হলো ট্রান্সমেমব্রেন, আর লং টার্ম হচ্ছে রেনাল রেগুলেশন অফ পটাশিয়াম এক্সক্রিশন। আচ্ছা, শর্ট টার্মটা কি? In case of potassium overload, potassium immediately enters into cell influx. In case of potassium deficit, potassium immediately comes out of cell. মানে একটা হবে পটাশিয়াম ঢুকবে, আরেকটা হচ্ছে পটাশিয়াম বের হয়ে যাবে, টু মেইনটেইন পটাশিয়াম কনসেন্ট্রেশন উইদিন নরমাল রেঞ্জ। এটা তো বুঝছো। কোনো কারণে যদি পটাশিয়াম বেড়ে যায় তখন কি হবে? সে সেলে ঢুকবে, আর যদি কোনো কারণে আমাদের বডি ফ্লুইডে পটাশিয়ামের পরিমাণ কমে যায় তখন কি হবে? সেলের ভিতর থেকে ওরা বের হয়ে আসবে, এভাবে তারা নরমাল রেঞ্জে নিয়ে আসবে। বডি ক্যান টলারেট হাইপো আর হাইপার ক্যালেমিয়া ইভেন ফর এ শর্ট পিরিয়ড। খুব অল্প সময়ের জন্য তারা কি হয়? টলারেট করতে পারে না। That's why transmembrane potassium flux is a quick measure to keep potassium concentration with নর্মাল বিফোর রেনাল রেসপন্স। তাহলে তোমার কি হচ্ছে? তোমার বডিতে কিন্তু এই যে পটাশিয়ামের, এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য তারা টলারেট করতে পারে না। এর জন্য ট্রান্সমেমব্রেন পটাশিয়াম প্লাসটা হচ্ছে একটা কুইক মেজার, আদার দেন কিডনি। ফ্যাক্টর এফেক্টিং ট্রান্সমেমব্রেন পটাশিয়াম প্লাস, কজেস অফ পটাশিয়াম ইনফ্লাক্স, বিটা অ্যাগোনিস্ট, ইনসুলিন, অ্যালডোস্টেরন, বিটা ব্লকার, এগুলো কি কি কারণে আমার পটাশিয়াম ইনফ্লাক্স হচ্ছে। আচ্ছা, আর ইফ্লাক্স মানে কি? ইনফ্লাক্স মানে ভিতরে যাওয়া, আর ইফ্লাক্স হলো বের হয়ে আসা। এগুলোর কারণে আমাদের কি হচ্ছে? বাইরে পটাশিয়ামের লেভেল কমে যায়, তখন কি হচ্ছে? সেল থেকে পটাশিয়াম বের হয়ে আসতেছে, যেটাকে আমরা বলতেছি পটাশিয়াম ইফ্লাক্স। এখন এসে কিডনিতে লং টার্ম রেগুলেশন আর রেনাল রেগুলেশন অফ পটাশিয়াম এক্সক্রিশন। Renal response start late. Kidney respond either by potassium excretion or retention to bring potassium concentration within normal range. এখানে কি হচ্ছে?
Sodium load in distal convoluted tubule and collecting tubule. Increased sodium, increased renal potassium excretion because of increased sodium reabsorption in exchange of potassium. তাহলে কি হচ্ছে রেনাল রেগুলেশনের মধ্যে একটা হচ্ছে সোডিয়াম লোড আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন। যত বেশি সোডিয়াম থাকবে কি হবে তার এক্সচেঞ্জে পটাশিয়ামটা এক্সক্রিশন হবে, মানে সোডিয়াম অ্যাবজর্ব হবে, পটাশিয়াম এক্সক্রিশন হবে। অ্যালডোস্টেরন কি করে? অ্যালডোস্টেরনের অ্যাক্টিভিটি হলো সোডিয়াম অ্যাবজর্ব করে আর পটাশিয়াম এক্সক্রিট করে, তাহলে ইনক্রিজ পটাশিয়াম এক্সক্রিশন। এরপর হচ্ছে অ্যাসিড বেস স্ট্যাটাস, যেমন অ্যাসিডোসিস হলে হাইপারক্যালেমিয়া হয়, পটাশিয়াম কি হয়? এক্সক্রিট হয়। হ্যাঁ, হাইড্রোজেনের এগেইনস্টে তখন দেখা যায় পটাশিয়াম এক্সক্রিট হয়। অ্যালকালোসিসে অপোজিটটা। এখানে কি হয়? অ্যাসিডোসিসে হাইপারক্যালেমিয়া, এখানে কি হচ্ছে পটাশিয়াম এক্সক্রিশনটা কমে যাচ্ছে। হ্যাঁ, পটাশিয়াম এক্সক্রিশনটা কমে যাচ্ছে। দ্যাট মিন্স পটাশিয়াম হাইড্রোজেনটা বেশি হতে হাইড্রোজেন তো এক্সক্রিট হইতে হয়, তাই না? তোমরা তো জানো অ্যাসিডিফিকেশন অফ ইউরিনের জন্য। তখন সেখানে কি হয়? যদি অ্যাসিডিক কন্ডিশন বেশি হয় তখন সেই ক্ষেত্রে আমাদের পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়। হুম? আচ্ছা, অ্যালকালোসিসে দেখা যায় আমাদের হাইপোক্যালেমিয়া হয়। কেন হয়? পটাশিয়াম এক্সক্রিশনটা কি হচ্ছে? অ্যালকালোসিসে আমার পটাশিয়াম লেভেলটা কমে যায়। কারণ এখানে কি হচ্ছে? পটাশিয়াম এক্সক্রিশনটা বেড়ে যাচ্ছে। তো বেড়ে গেলে কি হয়? তখন আল্টিমেটলি আমাদের পটাশিয়ামটা কমে যায়। আচ্ছা, বডি পটাশিয়াম স্ট্যাটাস। ইনক্রিজ বডি পটাশিয়াম কনটেন্ট, পটাশিয়াম এক্সক্রিশন ইনক্রিজ। মানে যদি বডিতে পটাশিয়াম কনটেন্ট বেড়ে যায়, পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে যায়। ডিক্রিজ পটাশিয়াম কনটেন্ট, ডিক্রিজ পটাশিয়াম excretion. So daily intake of potassium, increase potassium excretion. Tubular flow rate of filtrate. Increase tubular flow rate of filtrate, increase potassium excretion. যত বেশি টিউবুলার ফ্লো যাবে তত বেশি পটাশিয়াম এক্সক্রিশন। প্রেজেন্স অফ আনঅ্যাবজর্বড অ্যানায়ন, হ্যাঁ, ইনফিলট্রেট, ইনক্রিজ পটাশিয়াম এক্সক্রিশন। তাহলে পটাশিয়াম কি কি কারণে পটাশিয়াম এক্সক্রিট হচ্ছে সেটা তোমরা জানতে পারলা। হ্যাঁ, এই কয়েকটা কন্ডিশনে। একটা হলো সোডিয়াম লোড, অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি, অ্যাসিড বেস স্ট্যাটাস, পটাশিয়াম স্ট্যাটাস, ডায়েটরি ইনটেক, টিউবুলার ফ্লো। হ্যাঁ, এই কতগুলো, এছাড়া কিছু ক্যাটায়নের জন্য। এগুলো আমরা কি পড়লাম? যে আমাদের লং টার্ম রেগুলেশন, মানে একটা হলো শর্ট টার্ম, আরেকটা হচ্ছে কি লং টার্ম। শর্ট টার্মটা আমরা বললাম ট্রান্সমেমব্রেন, হ্যাঁ, ইমপ্লাস এবং ইপ্লাস দিয়ে। আর লং টার্ম রেগুলেশন হচ্ছে কিডনিতে এক্সক্রিশন দিয়ে। হুম, আচ্ছা, এবার আসো হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে অপোজিট হবে। এতক্ষণ তো আমরা বললাম হাইপারক্যালেমিয়া, যার জন্য আমাদের এক্সক্রিশনটা বাড়ানো। হাইপোক্যালেমিয়াতে পটাশিয়াম কনসেন্ট্রেশন যখন কি হবে? মোর দেন লিখছে কেন? একটু লেস হবে। দাঁড়াও, এখানে একটু ভুল আছে। আমরা পটাশিয়ামের লেভেল কত পড়ছি? এই দেখো 3.5 থেকে 5 না? এখানে যখন 3.5 এর থেকে কমে যাবে তখন হবে হাইপো। আর যখন ওটা থেকে বেড়ে যাবে 5 থেকে তখন হয়ে যাবে মানে এটা দিল মিলিমোলে, তখন এটা হয়ে যাবে, সরি এটা তো হাইপারনাট্রিমিয়াতে চলে আসছে। হ্যাঁ, তখন হয়ে যাবে ওটা হাইপার। তাহলে এখানে কথাটা ভুল আছে। যদি এখানে হাইপো কথাটাতে ওরা লিখছে যে মোর, এটা লেস হবে। কজ কি? ডিক্রিজ ডায়েটরি ইনটেক অফ পটাশিয়াম, ইনক্রিজ পটাশিয়াম ইনফ্লাক্স। মানে আমার বডি ফ্লুইডের আমাদের যে কম্পার্টমেন্ট, ওখান থেকে পটাশিয়াম যদি সেলের ভিতরে ঢুকে যায় বেশি, তখন হাইপোক্যালেমিয়া হবে। রেনাল পটাশিয়াম লস, কোনো কারণে যদি কিডনিতে পটাশিয়াম লস হয়। কি কি কারণে? প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। হুম, এছাড়া কিছু ডিজিজ যেমন কুশিং সিনড্রোম, স্টেরয়েড থেরাপি, ডায়ালিটিক থেরাপি, হ্যাঁ, এগুলোতে। এক্সট্রা রেনাল পটাশিয়াম লস হচ্ছে কি? এছাড়া নরমাল ইয়েতে আমাদের ডায়রিয়া ভমিটিং, এটা মনে রাখবে, ডায়রিয়া ভমিটিং এ আমরা কি করি? ফ্লুইড অনেক লস হয়ে যায়, তখন আমরা কি করি? পটাশিয়াম রিচ ফ্লুইড দেই। হ্যাঁ, সেজন্য, কারণ এখানে আমাদের অনেক পটাশিয়াম লস হয়ে যায়। কনসিকুয়েন্স অফ হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া হলে কি হয়? মাসকুলার উইকনেস, মাসেল ক্র্যাম্প, ফ্যাটিগ, এগুলো। ইন সিভিয়ার হাইপোক্যালেমিয়াতে এছাড়া কি হয়? ফ্ল্যাসিড প্যারালাইসিস, হাইপোপ্লেক্সিয়া, হাইপো হুম, তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, ইভেন ডেথ।
ট্রিটমেন্ট কি? আইভি আচ্ছা, তাহলে হাইপোক্যালেমিয়াতে আমরা বললাম এক্সট্রা রেনাল লস, ডায়রিয়া, হ্যাঁ? তারপর হচ্ছে ভমিটিং এসছে। কনসিকুয়েন্স অফ হাইপোক্যালেমিয়া কি হচ্ছে? মাসকুলার উইকনেস, মাসল ক্র্যাম্প, ফ্যাটিগ। সিভিয়ার হাইপোক্যালেমিয়াতে কি তারপর হচ্ছে ক্যাপনিয়া, হাইপোক্যাপনিয়া, তারপর কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, ইভেন ডেথ। ট্রিটমেন্ট হচ্ছে আইভি ইনজেকশন অফ পটাশিয়াম। আচ্ছা, ইসিজি ফাইন্ডিং এ এই জিনিসগুলো পাওয়া যাবে হাইপোক্যালেমিয়াতে। এবার আসো হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়াটা কেন হচ্ছে? পটাশিয়াম কনসেন্ট্রেশন মোর দেন 5। এগুলো রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। কজের মধ্যে আছে দেখো কি কি, এগুলো হলো ব্লাডের কিছু ফ্যাক্টর, যেমন হিমোলাইসিস অফ ব্লাড স্যাম্পল, হ্যাঁ, ডিলেড সেপারেশন অফ সিরাম ফ্রম সেল, তারপর হচ্ছে marked thrombocytosis and leukocytosis, repeated fast clear, আচ্ছা এটা দরকার নেই, cleansing during phlebotomy, drawn specimen for arm during potassium infusion। এগুলো হলো তোমার ব্লাড কালেকশনের সেভারাল স্টেপসে যদি কোনো ঝামেলা হয়। তারপর হচ্ছে ইনক্রিজ পটাশিয়াম ইনটেক, তারপর হচ্ছে কি ইনক্রিজ পটাশিয়াম ইফ্লাক্স। পটাশিয়াম যদি আমরা বেশি খাই, ইফ্লাক্স হয় মানে সেল থেকে যদি বের হয়ে আসে, কোনো কারণে যদি পটাশিয়ামের এক্সক্রিশন কমে যায়। আচ্ছা, ডিক্রিজ পটাশিয়াম এক্সক্রিশন, হ্যাঁ, যদি পটাশিয়াম এক্সক্রিশন কমে যায়, যেমন এআরএফ, সিআরএফ, হ্যাঁ, নেফ্রাইটিস, তখন আমাদের কি হবে? পটাশিয়ামের লেভেলটা বেড়ে যাবে। এছাড়া সিভিয়ার বার্ন, ইনফেকশন, এগুলোতে। কনসিকুয়েন্স অফ হাইপারক্যালেমিয়া হচ্ছে মাসেল উইকনেস, অ্যাবডোমিনাল ডিসটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হ্যাঁ, প্যারালাইসিস, এগুলো। ইসিজি ফাইন্ডিং অফ হাইপারক্যালেমিয়া কি কি? টি ওয়েভ থাকবে, টলপিক, প্রলং কিউআরএস কমপ্লেক্স, এগুলো হলো তোমরা যখন ইসিজি ফাইন্ডিং দেখবা হাইপো এবং হাইপারিক, হ্যাঁ, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া দেখা যাবে, আরএমপি অফ মাসেল ফাইবার ডিক্রিজ, রেস্টিং মেমব্রেন পটাশিয়াম যেটা, হ্যাঁ, এগুলো। আচ্ছা, এখানে ইনক্লুডেড ফাইবার ইভেন্চুয়ালি বিকাম আনএক্সাইটেবল এন্ড হার্ট স্টপস ইন ডায়াস্টোল। ডায়াস্টোলিক ফেজে হার্টটা স্টপ হয়ে যাবে। ECG finding of hyperkalemia, hypo and hyperkalemia, both dangerous. Both, but hypokalemia is a dangerous condition, but it is not as rapidly fatal as hyperkalemia. মানে যেই খারাপ, হ্যাঁ, কিন্তু হাইপোটা হলো কি ইজ এ ডেঞ্জারাস কন্ডিশন। এটা মানে কি লং টার্ম আর কি এফেক্ট, বাট ইট ইজ নট অ্যাজ র্যাপিডলি ফ্যাটাল, বাট ইট ইজ নট অ্যাজ ফ্যাটাল অ্যাজ হাইপারক্যালিমিয়া। মানে হাইপারক্যালিমিয়ার মতো খুব দ্রুত পেশেন্ট খারাপ হয়ে যায় না, হাইপারক্যালিমিয়া তো দ্রুত পেশেন্ট খারাপ হয়ে যায়, এটা একটু মনে রাখবে। হুম। আচ্ছা, এটা হলো টিউবুলার এটা টিউবুলার পটাশিয়াম গ্রেডিয়েন্ট বলা হয়। ইউরিনারি পটাশিয়ামের সাথে প্লাজমা অসমোলারিটি, আর প্লাজমার সাথে ইউরিনারি অপোজিটটা আর কি, প্লাজমা পটাশিয়ামের সাথে ইউরিনারি অসমোলারিটি। Estimation of potassium at the end of cortical collecting duct beyond the site where aldosterone increases potassium is secretion। তাহলে তোমাদের ইসিজি ফাইন্ডিংটা এটা মনে রাখবা, হ্যাঁ, ওটা বেশি দরকার। দেন ইম্পর্টেন্ট কি, আমরা এই যে এখানে টিউবুলার ওরা যেটা বললো, টিউবুলার পটাশিয়াম গ্রেডিয়েন্ট আমরা কেন বের করি? কিডনি ইজ নট এক্সক্রিটিং পটাশিয়াম প্রপারলি, ল্যাক অফ অ্যালডোস্টেরন এফেক্ট, হাইপারক্যালেমিয়া। মানে আমরা এটা বোঝার জন্য যে আমার কিডনিটা প্রপারলি পটাশিয়াম এক্সক্রিশন করছে কিনা। আচ্ছা, এইখানে এই কোশ্চেনটা দেখো, why acidosis occurs in hypokalemia? Acidosis means কি? pH or hydrogen concentration, pH কমে যাবে অথবা hydrogen concentration in ECF. For immediate regulation, hydrogen enters from ECF into cell, সেলের ভিতর ঢুকে যাবে। In turn, পটাশিয়ামটা বের হয়ে আসবে। তখন কি হবে? In turn, potassium comes out of the cell. তখন কি হয়ে যাবে? এখানে পটাশিয়াম যখন তোমার সেলের থেকে বের হয়ে আসবে। আচ্ছা, অ্যাসিডোসিস এর সাধারণত এটা কিন্তু হাইপোক্যালেমিয়া দিচ্ছে, কিন্তু আমরা এখন দেখে আসছি অ্যাসিডোসিস এ হাইপারক্যালেমিয়া। কারণ অ্যাসিডোসিস এ যখন তোমার হাইড্রোজেন কনসেন্ট্রেশনটা বেশি হয়, তখন হাইড্রোজেন এন্টার্স ফ্রম ইসিএফ ইনটু সেল, ইন টার্ন পটাশিয়াম কামস আউট অফ দি সেল। সেল থেকে যদি বের হয়ে আসে তখন কি হবে? হ্যাঁ, এক্সট্রা সেলুলার ফ্লুইডে পটাশিয়ামের লেভেল বেড়ে যাবে না? সো এখানে কিন্তু এটা হবে হাইপারক্যালেমিয়া। অ্যাসিডোসিস এ সাধারণত হাইপারক্যালেমিয়া হয়। আচ্ছা, এইখানে মনে হয় এখানে দু চারটা জিনিস অনেক সময় টাইপিং এ ইয়ে থাকে, তো এটা আমি তোমাদেরকে আবার পরে একটু কারেক্ট করে পরে আবার ঠিক করে দেবো। যখন আমরা মেটাবলিক ডিসঅর্ডার করবো তখন এটা ভালোভাবে আর একটু ক্লিয়ার করে দেবো, কারেকশনটা করে দেবো। আচ্ছা, এখন আসো ক্যালসিয়াম সোর্সটা কি? মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, ফিশ, ফিশ বোন, ফিশ ফুড। আমাদের বডিতে ক্যালসিয়ামের প্রয়োজনটা কিন্তু খুবই বেশি। নর্মাল প্লাজমা ক্যালসিয়াম লেভেলটা কত? 9 to 11 মিলিগ্রাম পার ডিএল। হুম, নরমাল। এটা নিয়ে তুমি যখন আবার অনেক সময় তোমার এই মেজারমেন্টটাকে ইকুইভ্যালেন্ট আবার কনভার্ট করা হয় আর কি, হ্যাঁ।
আচ্ছা, এখানে দেখো ক্যালসিয়াম 45 ফুড কি কি? দুধ জানোই তোমরা, তারপর ছোট মাছ আমরা বলি না, ব্রোকলিতে অনেক ক্যালসিয়াম আছে, পালং শাক, হ্যাঁ, তারপর হচ্ছে পনির এগুলোতে। এখানে দেখো ডেইলি রিকোয়ারমেন্ট, ডেইলি রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স কত? 500 মিলিগ্রাম পার ডে। ফাংশন হেল্পস ইন মিনারেলাইজেশন অফ বোনস এন্ড টিথ, হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন, হেল্পস ইন মাসেল কন্ট্রাকশন। হুম, তারপর সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, রেগুলেট মেমব্রেন এক্সাইটেবিলিটি, মেইনটেনেন্স অফ কার্ডিয়াক রিদমিসিটি, তারপর অ্যাক্টিভেশন অফ এনজাইম। ক্যালসিয়াম ইজ নিডেড ফর ডাইরেক্ট অ্যাক্টিভেশন অফ এনজাইম। আচ্ছা, বডি ক্যালসিয়াম কত? 1 থেকে 1.5 কেজি। ডিস্ট্রিবিউশন কত? 99% ইন বোন, 1% ইন ইসিএফ। ক্যালসিয়াম রিমেইনস ইন বোন অ্যাজ কি হিসেবে থাকে? ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপিটাইট ক্রিস্টাল ফসফেট। এটা ক্যালসিয়াম বোনে কি ফর্মে থাকে? এটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করে, এই কথাটা উচ্চারণ করতে হবে। ফর্মুলাটা মনে না থাকলেও ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপিটাইট ক্রিস্টাল, এটা মনে রাখবা। হুম, আচ্ছা, ফ্যাক্টরস এফেক্টিং ক্যালসিয়াম অ্যাবজর্পশন। ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কখন বেড়ে যাবে? ভিটামিন ডি, প্যারাথরমোন, ল্যাকটোজ, হ্যাঁ, এগুলোতে। অ্যাসিডিক পিএইচ। আর অ্যাবজর্পশন কমে যাবে কখন? ঠিক দেখো, ফসফেট, পাইরুভেট, অ্যালকালাইন পিএইচ, ম্যাল অ্যাবজর্পশন, এক্সেস ফ্যাট, এগুলোতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কি হবে? কমে যাবে। আচ্ছা, ফ্রম প্লাজমা ক্যালসিয়াম, ডিফিউজেবল, আয়োনাইজড, ফ্রি অর নন প্রোটিন বাউন্ড। হ্যাঁ, কি কি ফর্মে তোমার ক্যালসিয়ামটা আছে আমাদের বডিতে? 3 ধরনের। একটা হলো ডিফিউজেবল, আয়োনাইজেবল, ফ্রি আর নন প্রোটিন বাউন্ড, এটা হলো 50%। আর নন ডিফিউজেবল, নন আয়োনাইজ আর প্রোটিন বাউন্ড যেটা, নন ডিফিউজেবল, নন আয়োনাইজড, খেয়াল করো, কিন্তু প্রোটিন বাউন্ড, এটা হলো 45%। 80% bound to albumin and 20% bound to globulin. Complex calcium with anion, এটা হলো 5%। ডিফিউজেবল, আয়োনাইজড, ফ্রি আর নন প্রোটিন বাউন্ড যেটা, সেটা হচ্ছে 50%। আর নন ডিফিউজেবল, নন আয়োনাইজড কিন্তু প্রোটিন বাউন্ড যেটা, সেটা 45%। এর মধ্যে 80% বাউন্ড টু অ্যালবুমিন, 20% বাউন্ড টু গ্লোবুলিন। আর বাকিটুকু যেটা 5% সেটা হচ্ছে অন্য প্রোডাক্ট অ্যানায়নের সাথে। আচ্ছা, এটা হলো রেনাল হ্যান্ডলিং অফ ক্যালসিয়াম। ওই আগেরগুলির মতো এখানে কি হচ্ছে? প্লাজমা কনসেন্ট্রেশন দিয়ে তোমাকে এটা, যেটা আমাদের রেঞ্জটা, সেই এটা তোমাকে একটা মাল্টিপ্লাই করে ওরা এটা বের করছে। আচ্ছা, ওটা অতটা ইম্পর্টেন্ট জিনিস না। এখন আসো আমাদের বডিতে আমরা যেটা দরকার, এই পয়েন্টটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। মেইনটেন্যান্স অফ নরমাল সিরাম ক্যালসিয়াম লেভেল ইন বডি ইজ কল্ড ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। ডেইলি আমাদের ক্যালসিয়াম ইনটেক কত? 1000 মিলিগ্রাম পার ডে। আউটপুট কত? 800 মিলিগ্রাম পার ডে আর 200 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, এখানে আউটপুটটাকে দুইটা ভাগে ভাগ করছে আর কি, হ্যাঁ, ইনটেক আর আউটপুটটাকে। টোটাল মানে এটার ইকুইভ্যালেন্ট দেখানোর জন্য। কেন? এটা পরে দেখবা। সিরাম ক্যালসিয়াম লেভেল ইজ রেগুলেটেড বাই 3 হরমোন। একটা হলো প্যারাথরমোন, ক্যালসিটোনিন, ক্যালসিট্রায়োল। এটা পরীক্ষায় খুবই জিজ্ঞেস করে যে তোমার সিরাম ক্যালসিয়াম লেভেল কি কি দিয়ে, কি কি হরমোন দিয়ে রেগুলেট হয়? তাহলে 3টা হরমোন, প্যারাথরমোন, ক্যালসিটোনিন, ক্যালসিট্রায়োল। প্যারাথরমোনটা কিভাবে কাজ করে দেখো। এই টার্গেট 3টা অর্গানে, বোন, ইন্টেস্টাইন, আরেকটা হচ্ছে কিডনি। বোন, ইন্টেস্টাইন, কিডনি। আচ্ছা, site of action and mechanism of action effect. Bone increase bone resorption by osteoclast, হ্যাঁ, before therefore increase calcium mobilization from bone to ECF. সোজা কথা, রিজর্পশন মানে কি? তোমার বোনস এর ভিতর থেকে ক্যালসিয়ামকে বের করে এনে ইসিএফ এ দিবে। অ্যাজ এ রেজাল্ট এফেক্ট কি হবে? ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। ঠিক আছে? আচ্ছা, ইন্টেস্টাইনে কি হবে? ইনক্রিজ ইন্টেস্টাইনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম ইন্টেস্টাইন ডাইরেক্টলি বাই ইনক্রিজ সিনথেসিস অফ ক্যালসিট্রায়োল। এখানে ইনক্রিজ প্লাজমা কনসেন্ট্রেশন। এফেক্টে কি হবে? ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। ওখানে বোনস থেকে রিজর্পশন করবে, আর এখানে কোত্থেকে অ্যাবজর্পশন করবে? ক্যালসিয়াম থেকে। আর কিডনি থেকে যেটা, সেখানে কি হবে? ইনক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল। অ্যাজ এ হোল আমার তিনটারই এফেক্ট হচ্ছে কি? প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। কোত্থেকে কোত্থেকে? বোন, ইন্টেস্টাইন, কিডনি। ক্যালসিটোনিন, ইফ ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। যদি কোনো এখানে উল্টা, এতক্ষণ আমরা জানলাম প্লাজমা কনসেন্ট্রেশন বাড়ায় কে কে, তাই না? আমরা জানলাম কে কে করতেছে এখানে? প্যারাথরমোন, তাই না? এখন আমরা জানবো আরো যে দুটো হরমোন আছে,
ক্যালসিটোনিন আর একটা হলো ক্যালসিট্রায়োল। ক্যালসিটোনিনের ফাংশন কি? অপোজিটটা, ইট ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম। কিভাবে? ইনক্রিজিং রেনাল এক্সক্রিশন অফ ক্যালসিয়াম, মানে কিডনি দিয়ে ক্যালসিয়ামের এক্সক্রিশনটা বাড়ায় দিবে। ইনহিবিট বোন রিসর্পশন, দেয়ারফর ডিক্রিজ ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম বোন টু ইসিএফ। ওখানে যে কাজটা হতো তার অপোজিট। আর ক্যালসিট্রায়োলটা কি করবে? ইট ইনক্রিজ প্লাজমা কনসেন্ট্রেশন, এটা কনসেন্ট্রেশন। তাহলে এটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব করবে, আবার ফ্যাসিলিটেট প্যারাথাইরয়েড হরমোন টু ইনডিউস ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল নিউরন। তাহলে আমার যে তিনটা হরমোন, কি কি হরমোন ছিল? প্যারাথরমোন, ক্যালসিটোনিন এবং ক্যালসিট্রায়োল। এর মধ্যে প্যারাথরমোন আর কি হচ্ছে, ক্যালসিট্রায়োলের ফাংশন হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন বেড়ে দিবে, আর ক্যালসিটোনিন কি করবে? ডিক্রিজ প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। তাহলে দুটো বাড়ায় দিবে আর দুটো একটা কমিয়ে দিবে। এটা কোনটা বাড়ায়, কোন দুটা, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, আর কোনটা কমায়। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া ডেফিনেশনটা কি? প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যদি 9 মিলিগ্রাম পার ডিএল এটার চেয়ে কমে যায় তখন হাইপোক্যালসিমিয়া হয়। কজেস কি? হাইপোপ্যারাথাইরয়েডিজম, তারপর হচ্ছে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি রেজিস্ট্যান্স, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক রেনাল ফেলিউর, এগুলো হলো সব কিডনি ডিজিজ গুলোতে। এখানে আলটিমেটলি কি হয়? প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। কমপ্লিকেশন কি হতে পারে? নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি, হুম, নিউরোমাসকুলার এক্সাইটেবিলিটি কি কি হয়? টিনজলিং, নামনেস, মানে হাত পা ঝিনঝিন করে ক্যালসিয়ামের অভাবে। তাছাড়া মাসেল ক্র্যাম্প, আর টিটিনি বলে একটা কথা, খিঁচুনি যেটা হয়। হ্যাঁ, আর কি হয়? অস্টিওম্যালিশিয়া, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক কিছু প্রবলেম হয়। হ্যাঁ, এগুলো রিটেনের জন্য খুব দরকার তোমাদের। আর হাইপার ক্যালসিমিয়াতে কি হয়? যখন কনসেন্ট্রেশন নর্মাল রেঞ্জের চেয়ে বেড়ে যায়। হাইপার প্যারাথাইরয়েডিজম, ভিটামিন ডি ইনটক্সিকেশন, এগুলোতে। হ্যাঁ, এছাড়া কিছু ডিজিজ আছে। কমপ্লিকেশন অফ হাইপারক্যালসিমিয়াটা কি? নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, কনফিউশন, ডিপ্রেশন, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট। মাসকুলার হলো মাসকুলার উইকনেস, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, রেনাল স্টোন। এছাড়া মেটাস্টেটিক ক্যালসিফিকেশন অফ লাং অ্যান্ড প্যানক্রিয়াস। হ্যাঁ, এগুলো হলো হাইপারক্যালসিমিয়ার। তোমার বেশি ক্যালসিয়াম হয়ে গেলেও সমস্যা আছে। কি কি সমস্যা এগুলো? ম্যাডাম, বলো। বোন রিজার্ভেশন মানে কি? বোন রিজার্ভেশন মানে বোন থেকে তোমার ক্যালসিয়ামটাকে মোবিলাইজ করে ইসিএফ এ নিয়ে আসা। এই যে দেখো, বাই বোন রিজর্পশন বাই অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট হলো কি? আচ্ছা, অস্টিওব্লাস্ট হচ্ছে বোন ফর্মিং সেল, আর অস্টিওক্লাস্ট হচ্ছে কি? বোনস একটা সময় পর বোনসে, হ্যাঁ, বোনসের যে সেলগুলো সেগুলো আবার আস্তে আস্তে তোমার কি হয়? 3 ধরনের সেল পাওয়া যায়। হ্যাঁ, ওখানে 2 ধরনের, অস্টিওক্লাস্ট আর একটা মধ্যে অস্টিওফাইট। আচ্ছা, অস্টিওক্লাস্টে ওই অস্টিওব্লাস্ট হচ্ছে বোনটা মানে আস্তে আস্তে ডেভেলপ করে, আর এখানে অস্টিওক্লাস্ট গুলোকে ভেঙে দেয়। হ্যাঁ, মেইন কম্পোজিশন তো তোমার ক্যালসিয়াম। যেমন বোনে তোমার দেখো, ইনক্রিজ বোন রিসর্পশন বাই অস্টিওক্লাস্ট, দেয়ারফর ইনক্রিজ ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম বোন টু ইসিএফ। মানে বোনের মধ্যে যে ক্যালসিয়ামটা, এই যে অস্টিওক্লাস্ট দিয়ে কি হবে? আস্তে আস্তে বোনসের ভিতর থেকে তোমার ক্যালসিয়ামটা মোবিলাইজ হয়ে ইসিএফ এ বের হয়ে আসবে। ঠিক আছে, এটা হলো বের হয়ে আসা। তখন কি হবে? প্লাজমা কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। আর এখানে কি হবে? ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন করবে। এখানে অ্যাবজর্পশন, আর এখানে কথাটা দেখো, রিজর্পশন। রিজর্পশনটা হচ্ছে বোনস থেকে বের হয়ে আসবে বাই অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট হলো একটা বোনের একটা সেল, যেটা কি করবে? ক্যালসিয়ামকে ওটা ভেঙে যাবে, ভেঙে কি করবে? বোনস থেকে বের হয়ে আসবে। এটা বোনস থেকে বের হয়ে আসবে, আর এটা কিন্তু উল্টা কাজ করবে, এটা ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে। কিন্তু আলটিমেটলি এটা কি করবে? তোমার ইসিএফ এ মেইন ভূমিকা কি আমাদের? ইসিএফ থেকে তোমার ক্যালসিয়ামের যে কনসেন্ট্রেশন সেটাকে বাড়াই দিবে। এই যে দেখো, ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। হ্যাঁ, আর কিডনিতে যেটা ইনক্রিজ প্লাজমা, এই যেটা কনসেন্ট্রেশন বাড়াবে, সেটা তোমার কোত্থেকে? এটা রিঅ্যাবজর্পশন করবে কোত্থেকে? এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল। বোন রিজর্পশনটা হচ্ছে কি? একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের বোনসে যে অস্টিওক্লাস্টটা আছে সেটা কি করে? বোনসের ভিতরে আমাদের যে ক্যালসিয়ামটা আছে সেই ক্যালসিয়ামটাকে কি করে? তোমার বোনস থেকে তোমার ব্লাডে নিয়ে আসে।
ঠিক আছে, এটাকে তোমার এটা একটা যদি তোমার ইয়েতে বলা হয় সংজ্ঞা দিয়ে, তাহলে হচ্ছে কি, it is the process by which osteoclasts break down the tissue in bones and release the minerals calcium into ECF. তাহলে বোনস এর মধ্যে যে টিস্যু আছে, সেই টিস্যু মানে সেই বোনসের সেল, ওগুলোকে ভেঙে দেয়, ভেঙে কি করে রিলিজ দ্য মিনারেলস, মানে সেই ক্যালসিয়ামটাকে আমাদের ব্লাডে বের করে দেয়। এখানে মেইনলি ভূমিকাটা অস্টিওক্লাস্টের। ঠিক আছে, ওকে। এখানে বললো যে আমাদের টিটিনিটা কি, ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে কি হয়, প্লাজমা ক্যালসিয়াম রেজাল্টেড ফ্রম ইসিএফ ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, একটা নার্ভ ইম্পালসে যেখানে তোমার একটা মাসেল স্পাজম হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার কি হয়, মেইনলি কজটা কি, হাইপোক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম যখন কমে যায়। এছাড়া কিছু ডিজিজে হোয়াইট টিটিনিয়া অকার ইন অ্যালকালোসিস, অ্যালকালোসিস binding of calcium with albumin, therefore decrease ionized calcium. Clinical feature কি, কার্পোপিডাল স্পাজমস, স্ট্রাইডাল কনভালশন, মানে দেখতে কি হবে, তোমরা দেখবা টিটিনির ছবি আছে বইতে, দেখো, হ্যাঁ, সব হাত পা গুলো কুচকে আসবে। ট্রিটমেন্ট কি, ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট। ঠিক আছে, আচ্ছা, আমাদের টিটিনি ছাড়া এখানে আর কিছু নাই, টিটিনিতে এইটুকুই আছে। টিটিনিটা তার মানে কি, ক্যালসিয়াম লেভেল যখন কমে যাবে তখন, আর এটা ক্লিনিক্যাল ফিচারে কিছু ফিচার আছে সেটুকু। আর এরপর আমরা আবার আসবো, প্রথম থেকে চলে আসি। আমরা তাহলে কি পড়লাম, ইলেকট্রোলাইট কিন্তু শেষ হয়ে গেল, আমরা সোডিয়াম পড়ছিলাম তাই না। আজকে আমরা কি পড়লাম, পটাশিয়াম। পটাশিয়াম সোর্স কি কি সেগুলো পড়লাম। তারপরে দেখো বডিতে পটাশিয়ামের কন্টেন্ট কি, পটাশিয়াম ইনটেক কি, আউটপুট কি। হ্যাঁ, তারপরে আমরা এখানে রেনাল হ্যান্ডলিং, এটা আমি জাস্ট একবার রিডিং দিয়ে রাখবো। অব্লিগেটরি পটাশিয়াম লস কতটুকু, তারপর পটাশিয়াম মেইনলি যেটা হেমোস্টেসিস, হোমোস্টেসিস মানে কি, মেইনটেইন করা নরমাল সিরিয়াম পটাশিয়াম লেভেল। দুইটা মেকানিজম, শর্ট টার্ম আরেকটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্মটা হচ্ছে ট্রান্সমেমব্রেন, আরেকটা হচ্ছে রেনাল রেগুলেশন। শর্ট টার্ম রেগুলেশনটা কিসে দিয়ে হচ্ছে, ট্রান্সমেমব্রেন। যখন তোমার কোনো কারণে ইসিএফ এ পটাশিয়াম কমে যাবে, তখন কি হবে, সেলের ভিতর থেকে বের হয়ে আসবে, এটাকে ইফ্লাক্স বলে। আর যখন কমে যাবে তখন কি হবে, মানে বের হয়ে আসবে ইফ্লাক্স। আর যখন বেশি হবে তখন সেলের ভিতরে ঢুকে যাবে, ওভারলোড হয়ে গেলে, এটাকে বলা হয় ইনফ্লাক্স। ফ্যাক্টরস এফেক্টিং ট্রান্সমেমব্রেন কি কি, এই কিছু ফ্যাক্টর আছে, এগুলোর কারণেই কি হচ্ছে, আমাদের পটাশিয়াম ইনফ্লাক্স হয়, মানে বাইরের সেলে পটাশিয়াম বেশি থাকে, তার জন্য কি হয়, আমাদের কি হয়, সেলের ভিতরে পটাশিয়াম গুলো ঢুকে যায়, ইনফ্লাক্স হয়। আচ্ছা, আর বের হয়ে আসে কখন, যখন কজেস অফ পটাশিয়াম ইনফ্লাক্স, এই কন্ডিশনে আমাদের ইসিএফ এ দেখা যায় যে কি, পটাশিয়াম কমে যায়, তাই না। তখন কি হয়, সেলের ভিতর থেকে পটাশিয়াম বের হয়ে আসে, যেমন অ্যাসিডোসিস, ওই যে, তাহলে অ্যাসিডোসিসে কি হয়, পটাশিয়াম ইফ্লাক্স হয়, তার মানে অ্যাসিডোসিসে দেখা যায় আমাদের হাইপোক্যালেমিয়া হয়, যার জন্য আমাদের তখন কি হয়, পটাশিয়ামটা বাইরে থেকে চলে আসে। আচ্ছা, লং টার্ম রেগুলেশনে কি আছে, রেনাল রেগুলেশন। এটার মধ্যে প্রথম 1 নাম্বার হচ্ছে সোডিয়াম লোড, আর একটু হলো অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের কাজ কি, সোডিয়াম অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি কি করে, সোডিয়াম অ্যাবজর্ব করে, পটাশিয়াম এক্সক্রিট করে, যার জন্য পটাশিয়ামটা বেড়ে যায়। অ্যাসিড বেস স্ট্যাটাসে দেখো, সেই অ্যাসিডোসিসে এখানে কিন্তু যেটা আছে, অ্যাসিডোসিসে আমার কি হয়, আমরা বলছিলাম পটাশিয়াম ইফ্লাক্স হয়, বের হয়ে আসে। এখানে কি হয়, এখানে কন্ডিশনটাতে দাঁড়াও, এখানে একটু ঝামেলা আছে, জিনিসটা তোমাদেরকে আমি একটু আরেকটু ক্লিয়ার করে পরে বলবো। অ্যাসিড বেস স্ট্যাটাসে মনে হয় ঘাপলা আছে জিনিসটাতে। আচ্ছা, যাই হোক, বডির পটাশিয়াম স্ট্যাটাসে ইনক্রিজ বডি পটাশিয়াম কন্টেন্ট, পটাশিয়াম এক্সক্রিশনটা বেড়ে যায়, আর যখন কমে যায় তখন পটাশিয়াম এক্সক্রিশনটা কমে যায়। ডায়েটারি ইনটেকে ইনক্রিজ ইনটেক অফ পটাশিয়াম, যদি আমি বেশি খাই তখন কি হবে, পটাশিয়াম এক্সক্রিশনটা বেড়ে যাবে। অ্যাসিডোসিসের সময় হাইপারক্যালেমিয়া হবে, কারণ এই যে মানে ওইটাকে রিভার্স করার জন্য হাইপারক্যালেমিয়া হবে, কারণ হাইড্রোজেন আয়নটা তো বের করে দিচ্ছে, তো ওইটার পরিবর্তে পটাশিয়াম ঢুকাচ্ছে, তো মানে ওইটাকে রিভার্স করার জন্য হাইপারক্যালেমিয়া হবে। এটা হলো তোমার, হ্যাঁ, এটা হলো তাহলে কাউন্টার করছে কিভাবে, তাই না। হ্যাঁ, মানে পটাশিয়াম ঢুকানো, মানে পটাশিয়াম ঢুকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে কাউন্টার করছে। কাউন্টার করছে, আমি সেটাই বলছি, এটা কিন্তু হলো কাউন্টার। কিন্তু ইমিডিয়েটলি তুমি দেখো, এখানে যে আমরা আগে পড়লাম, এটা হলো কাউন্টার, মানে কারেকশনটা কিভাবে হচ্ছে,
কিন্তু এখানে দেখো কারেকশনটা আমরা হচ্ছে যেখানে হাইপার করলাম, ক্যালেমিয়া দেওয়া, কিন্তু মানে ইনিশিয়ালি হাইপোক্যালেমিয়া হবে। হ্যাঁ এইটাই আমি বলতে চাচ্ছি, কারেকশনটা হচ্ছে হাইপার, কিন্তু ইনিশিয়ালি, কারণ আমরা ওখানে পটাশিয়াম ইফ্লাক্সে কি পড়ছিলাম, তাই না? হুম, হুম। ইফ্লাক্সে কি পড়ছিলাম, ইফ্লাক্স কখন হয়, অ্যাসিডোসিসে কি হয়? অ্যাসিডোসিসে মানে হাইড্রোজেন আয়ন বেশি হওয়ার কারণে পটাশিয়াম হ্যাঁ, আয়ন চলে যায়, তখন হাইপোক্যালেমিয়া হয়। ওইটাকে hypocalemia কাউন্টার করার জন্য হওয়ার জন্য কিডনিতে ইফ্লাক্সটা হয়। হাইপারক্যালেমিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় এক্সক্রিশন কমাই দিবে অথবা পটাশিয়াম ইফ্লাক্স হবে, তাই না? হ্যাঁ সেলে থেকে ওটাকে মানে কাউন্টারেট করার জন্য সেলের থেকে পটাশিয়ামটা বের হয়ে চলে আসবে। তাহলে ফার্স্ট ইনিশিয়াল এফেক্টটা কি হবে অ্যাসিডোসিসে? বলো। ক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া, হ্যাঁ বলো। হাইপোক্যালেমিয়া মানে হাইপোক্যালেমিয়া, সেলস এবং নরমাল এটাকে সেলস, হ্যাঁ ওটা নরমাল কাউন্টার সেলসে করার এখন জন্য না, রেনাল হ্যাঁ টিউবুলার সেলসে হাইপারক্যালেমিয়া হবে। হ্যাঁ, কিভাবে হবে? পটাশিয়াম এক্সক্রিশনটা কমিয়ে পটাশিয়াম দিবে। মানে অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টের মধ্যে, হ্যাঁ, মানে পটাশিয়াম ঢুকাবে আর হাইড্রোজেন আয়ন বের করবে। বের করে যাবে। আর অ্যাজ এ হোল কি করবে, এক্সক্রিশনটা কমাই এজ দিবে, এ তাই হোল না? পটাশিয়াম এক্সক্রিশন এক্সপ্রেশন কমে কমানো যায়। হ্যাঁ, তোমার যদি অ্যাবজর্পশন, তোমার এক্সক্রিশন যদি কি হয় কমায় দেয়, তার মানেই তো অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হাইড্রোজেনের সাথে তুমি যে বললে এক্সচেঞ্জ মেকানিজমে। ওকে, তাহলে ইমিডিয়েট এফেক্ট হবে হাইপো এবং ওটা কারেকশন হয়ে হবে হাইপার।